কেমন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবদন্তির অর্থনীতিবিদ, শান্তির নোবেল বিজেতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হিলারি ক্লিন্টনের বন্ধু, বিল ক্লিন্টনের বন্ধু, পশ্চিমাদের চোখের মণি, কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করছেন, কি ভাবছেন? তিনি কবে আবার বিদেশ যাবেন, কবে আবার হাসবেন, তার পরিণতি কি ইত্যাদি নিয়ে আপনারা কি কেউ কিছু ভাবেন? আমি কিন্তু ভাবি যে এমন কেন হলো? এমন তো হওয়ার কথা নয়। আমরা তো তাকে 50 বছর রেখে দিতে চেয়েছিলাম কেউ, আমরা তো তাকে 5 বছর রেখে দিতে চেয়েছিলাম অনেকে। আর নিদেন পক্ষে রাজনৈতিক দলগুলো তো ধরেই নিয়েছিল যে তিনি যেহেতু এসছেন 3 থেকে 4 বছর থাকবেন, রাজনীতির একটা ব্যালেন্স আসবে, তারপর ভালো একটা নির্বাচন হবে, সবাই আসবে। কিন্তু এ কি হলো? কিসের অভিশাপ, কিসের বদদোয়া? এটা কি গ্রামীণ ব্যাংকের সেই অসহায় দরিদ্র মানুষগুলো যারা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ভিটে মাটি খুইয়েছেন, ঋণের কিস্তি পরিশোধ না করতে পারার কারণে যাদেরকে শীতের সকালবেলা নদীতে ঝাঁপ দিতে বলা হতো, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন, তাদের অভিশাপ? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বাংলাদেশে বহু মানুষের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাইকে ঠকিয়েছেন, কর্মচারীকে, কর্মকর্তাদেরকে, পার্টনারদেরকে, যারাই তাকে বিশ্বাস করেছেন সবাই তার দ্বারা মারাত্মকভাবে ঠকেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাদের অভিশাপ? নাকি প্রকৃতির বিচার? প্রকৃতি যে কাজটি করে সেটি হলো, আপনি যে দেশে জন্মগ্রহণ করবেন সে দেশের মাটি এবং মানুষের সঙ্গে আপনার একটা মমত্ব বোধ থাকবে, সে দেশের জন্য আপনি জীবন দেবেন, সে দেশের সীমান্ত রক্ষার জন্য আপনি জীবন দিলে আপনি শহীদ হবেন। এটি প্রকৃতির বিধান। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলার আম, জাম, কলা, কাঁঠাল, ইলিশ, তাল থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার অস্থি মজ্জার সঙ্গে এমনভাবে মিশে আছে, পৃথিবীর সবচেয়ে সেরা খাবারগুলো আপনার ভালো লাগবে না। যে মানুষগুলো এই তার মাতৃভূমির টান বাদ দিয়ে, তার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে অন্য ভূমে, পরভূমে তারা স্বর্গ খোঁজে, দেশের চাইতে বিদেশিদেরকে তাদের ভালো লাগে, বাংলার চাইতে ইংরেজি ভালো লাগে, দেশের মানুষকে চাকর মনে হয়, বিদেশিদেরকে প্রভু মনে হয়। এই সকল যারা মন মানসিকতা সম্পন্ন, তারা যত জ্ঞানী হন, গুণী হন, আল্লাহর গজব তাদেরকে তাড়া করে, যেভাবে মাইকেল মধুসূদন দত্তকে তাড়া করেছিল। এত বড় একজন কবি, এত বড় একজন মহান ব্যক্তি কেবলমাত্র বাংলাকে তাচ্ছিল্য করার জন্য তার জীবন তছনছ হয়ে গেছিল এবং তিনি যখন বুঝলেন তার ভুল, তখন আর তার সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 17 মাসের পরাজয়, কিংবা একসময় যে শেখ হাসিনার সঙ্গে তার এত ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তার পুরো জমানাতে 96 থেকে 2001 পর্যন্ত পুরো জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়াতে তিনি প্রমোট করেছেন, স্যার ডাকছেন। এমন কি হলো? শেখ হাসিনা কেন রাগ হবেন? এখানে তো রাগ হওয়ার কথা নয়। যে শেখ হাসিনা তাকে 800 কোটি টাকা বিনা সুদে ঋণ দিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য, আর সেই ঋণের কারণে গ্রামীণ ব্যাংক টিকে ছিল, আদারওয়াইজ দেউলিয়া হয়ে যেত। সেই শেখ হাসিনা কেন, কি কারণে তার প্রতি বিক্ষুব্ধ হবেন? তাকে কেন সুদি বলবেন, সুদি ইউনূস বলবেন? কারণটা কি একটু খুঁজে দেখেছেন? কিংবা ধরুন যে বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন, কিন্তু 11-এর সময় তার কর্মকাণ্ডের কারণে বিএনপিও তাকে বিশ্বাস করেনি। আবার ধরুন তার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক ছিল, ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সমস্ত দরজা তার জন্য কেন বন্ধ হয়ে গেল?
কি দোষ, কি করেছেন তিনি? তার চিন্তায় ত্রুটি, চরিত্রে, কর্মে, আচরণে, নাকি কি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে গত 17 মাসে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, মানুষ যেভাবে তাকে গালাগাল করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, আমার শত্রু যে আছে তার ভাগ্যেও যেন এরকম জীবন নসিব না হয়। আল্লাহ তার তকদিরে কোথায় মৃত্যু রেখেছে, কিভাবে তিনি মরবেন আমি জানি না। আর তার মৃত্যুতে কতজন মানুষ জানা যায় হাজির হবেন তাও জানি না। তার মৃত্যু কি দেশে হবে না দেশের বাইরে হবে তাও জানি না। কিন্তু যতদিন তিনি জীবিত থাকবেন, তার এই যে অভিশপ্ত একটা জীবন, এই জীবন তাকে এবং তার পুরো পরিবারকে প্যারা দেবে। তিনি গত 17 মাসের থেকে যে কাজগুলো করেছেন, অনেক ভালো কাজ হয়তো করেছেন, আমরা জানি না। কিন্তু তার মন্দ কাজগুলো যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার নিজের জন্য, তার নিজের পরিবারের জন্য, তার ভাই ভাতিজা, স্ত্রী, কন্যা, সকলের জন্য যা কিছু করেছেন, সব মানুষ নির্বিচারে নিন্দা করেছে। তিনি সবাইকে কথা দিয়েছেন, কারোর সঙ্গে কথা রাখেননি। তিনি সবার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্তর থেকে কারো বন্ধু হননি। ফলে বিদায় বেলায় তা নিয়ে তিনি কাউকে পাননি। তিনি যেদিন যমুনা ছেড়ে গেলেন, সেদিন জামাতের আমির তারেক রহমান সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল যারা এই যাকে বলা হয় সংস্কার কমিটিতে, রিয়াজ আলীর কি আলী রিয়াজ আলী তো না, আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিটিতে নিয়মিত গেছেন প্রায় কত 70টা না 80টা রাজনৈতিক দল। তারা ফুলের মালা নিয়ে যাবেন, অনেকে কেঁদে দিবেন, অনেকে চোখের পানি ফেলবেন, স্যার আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, এই হবে তার বিদায়। কিন্তু না, তিনি তার কন্যাকে নিয়ে আর এসএসএফের গার্ড নিয়ে ধীরে ধীরে মার্সিডিজ গাড়ির দিকে, সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। এখন আমরা জানলাম যে তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল নিয়ে তারপর তিনি থাকবেন। সবাই বলছে ভালোই হয়েছে। যদি ভিভিআইপি প্রোটোকল মানে এসএসএফের আন্ডারে থাকে, তাহলে তিনি পালাতে পারবেন না, দেশ ছেড়ে যেতে পারবেন না। সবসময় একটা নজরদারিতে রাখা হবে এবং বলা হচ্ছে যে তাকে ইচ্ছা করে এই কাজগুলো করানো হয়েছে, বা তিনি না বুঝে ইচ্ছা করে প্রোটোকলের মধ্যে তিনি পড়ে গেছেন। তিনি যদি ক্ষমতা ত্যাগের পরের দিনে চলে যেতেন দেশের বাইরে, কেউ হয়তো তাকে আটকাতো না। কিন্তু আজকের দিনে তার পক্ষে যাওয়াটা আদৌ সম্ভব কিনা এটা আমি বলতে পারবো না। যেটা আমি বলছিলাম যে গত 17 মাসে তিনি যে অসংখ্য শত্রু তৈরি করেছেন, সেই শত্রুদের মধ্যে বেশিরভাগই তার মিত্র। তাকে যারা ভালোবাসতো, চোখ বুঝে ভালোবাসতো, তারা অনেকেই এখন তার শত্রু। যারা তার দীর্ঘায়ু কামনা করতেন, তারা এখন চাচ্ছে না যে এই লোকটা বেশি দিন বেঁচে থাকুক। তারপর অনেকে চাচ্ছেন যে তিনি একটু জেলে যান, তার একটু হাত কড়া পরানো হোক, তার বিরুদ্ধে মামলা হোক, মোকদ্দমা হোক। আওয়ামী লীগের লোকজন যেভাবে সেই কোর্ট কাছারিতে গিয়ে ডিম থেরাপির শিকার হয়েছেন, তার সঙ্গে অন্তত পক্ষে এভাবে একটু ডিম থেরাপি হোক। অ্যাটলিস্ট মুরগির ডিম শক্ত বা হাঁসের ডিম শক্ত, সেগুলো পরিবর্তে যদি কোয়েল পাখির ডিমও মোটামুটি দেওয়া হয় তাকে, কিছু লোক আছেন যারা খুব খুশি হবেন, হাসবেন, জোরে জোরে হাসাহাসি করবেন। এটাই বাস্তবতা। এখন সেই লোকটি কেমন আছেন আমরা জানি না, তবে নিশ্চিত যে দিল্লি তাকে ছাড়বে না, কোনো অবস্থাতে দিল্লি তাকে ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ একটা মানে নিজেরাই এখন বিপদগ্রস্ত, আগামীতে কাদের কি বিপদে করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু দিল্লি তো একটা রাষ্ট্র, নরেন্দ্র মোদী যে ম্যান। এবং এই পৃথিবীতে গত নরেন্দ্র মোদী 2014 থেকে এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো যে গ্লোবাল ডিসিশন, সেই গ্লোবাল ডিসিশন গ্রহণের ক্ষেত্রে বা গ্লোবাল ডিসিশন রহিত করার ক্ষেত্রে যে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বারা গত 17 বছর যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, যাকে রীতিমতো চু-লিং পং করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন এই চু-লিং পং নাকি যাকে বলা হয় খুব ভালো একটি বাংলা ভাষা, ভালো কথা। এখন এই বাংলা ভাষাটাকে যদি জনাব নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গলার মালা করে তার গলায় ঝুলিয়ে দেন, তার পোশাক বানিয়ে দেন, এটা দিয়ে, এই শব্দ দিয়ে সারা শরীর শুধু এগুলো লেখা থাকবে। রুদ্রাক্ষের মালার উপর চু-লিং পং লিখে
তার গলায় বিরাট একটা মালা ঝুলিয়ে দেন, হাতে ওরকম একটা মালা ঝুলিয়ে দেন যে সারাদিন আপনি ওইটা বলেন, ইয়া মবু, ইয়া মবু, ইয়া সুলিংপং। মানে চুলিংপং মানে সুদলিংপং, বাট আমি একটু ভদ্র করে চুলিংপং বলছি আর কি। তো এটা আপনি জব করতে থাকেন, বিকজ এই আপনি বাংলাদেশে কিছু গত 17 মাসে দিতে পারছেন আর না পারছেন, কিন্তু মব এবং এই সুদলিংপং এই দুটো শব্দ আপনি জাতিকে উপহার দিয়েছেন, এমনভাবে শিখিয়ে দিয়েছেন জাতি আর কোনোদিন ভুলবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকারের উপর তো আপনারা সবাই জানেন নিশ্চিত আমেরিকার একটা প্রভাব আছে, ভারতের একটা প্রভাব আছে। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া, আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু ঘটেনি এই গত সেই কয়েক মাসে। তো তাই যদি হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সহজে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ জানেন। অথবা তার বিরুদ্ধে কি নতুন করে দুর্নীতির মামলা হবে? তার উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার জন্য তোড়জোড় হচ্ছে। সমস্ত উপদেষ্টারা ত্রাহি ত্রাহি করছে, কেউ আন্দোলনের হুমকি দিচ্ছে, কেউ গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কেউ বলছে বিদেশে পালিয়ে যাওয়ার যেতে পারতাম কিন্তু না গেছি, কেউ ব্যাংক হিসাব দাখিল করছে, কেউ বলছে আমি চোর না, আমি দুর্নীতিবাজ না, আমি জীবনে কোনোদিন দুর্নীতি করি নাই, আমি কোনোদিন মানে কি বলবো কোনো দুর্নীতি করিনি, এক টাকারও দুর্নীতি করে নাই। এই সকল কথাবার্তা শুনে বোঝা যায় যে কি পরিমাণ চাপের মধ্যে উপদেষ্টারা রয়েছে। আর উপদেষ্টারা যদি চাপের মধ্যে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি চুমার মধ্যে থাকবেন, চুম্বনের মধ্যে থাকবেন? প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে কি হবে, তার যে পুরনো মামলাগুলো সেগুলো যদি নতুন করে চালু হয়, তার বিরুদ্ধে যদি আবার নতুন করে মামলা হয়, আবার তাকে যদি কোর্ট কাছারিতে ঘুরতে হয়, তিনি তখন জোরে জোরে চিৎকার করে বলবেন যে আগেই ভালো ছিলাম, আগে সিঁড়ি দিয়ে উঠতাম হেঁটে হেঁটে, পেছন থেকে কেউ গালি দিত না, কেউ ডিম মারত না, আগে কখনো হ্যান্ডকাপ পরানো হয়নি, আগে খাঁচার মধ্যে ঢোকার নিয়ম ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট ভদ্রতা করে আমাকে খাঁচায় ঢুকায়নি, আমি নাটক করার জন্য খাঁচায় ঢোকার চেষ্টা করেছি, আর এখন একই হলো, একই ঘটছে, এও কি দুনিয়া, এও কি সম্ভব? হিরোডোটাসের সেই বিখ্যাত গল্প সাইরাস বনাম ক্রেশাস, সেই সময়টিতে মহামতি সাইরাস মানে পারস্যের সম্রাট, তার দ্বারা যখন লিডিয়ার রাজা ক্রেশাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো, তখন আশ্চর্য হয়ে গেলেন। এখন যেভাবে যদি পলনে ছাড়েন ইরান জিতে যায়, ইরান জিতার পর ডোনাল্ড ট্রাম্পকে ধরে আনা হয় এবং ইরানের শাসকরা সিদ্ধান্ত দেয় যে বড় একটা জ্বলন্ত চিতা জ্বালাও, সেই চিতায় ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডকাপ পরিয়ে শিকলবদ্ধ অবস্থা তাকে পুড়িয়ে মারো। তখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে আশ্চর্য হবেন, ঠিক এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল। তখন পারস্যের সম্রাট ছিলেন এই সাইরাস দ্য গ্রেট। তখন ছোট্ট এখনকার যে পারস্য তার চেয়েও ছোট পারস্য ছিলেন তিনি। তখন যে রাজার কথা বলছি, লিডিয়ার রাজা ক্রেশাস, এই তুরস্ক, পুরো তুরস্কের এই অঞ্চলে ছিল তার রাজধানী, এবং তুরস্ককে কেন্দ্র করে বসফরাস প্রণালী পার হয়ে পুরো ইউরোপে রাজা ছিলেন। মোর দ্যান 400 ইয়ার্স তার বংশ রাজত্ব করেছিল প্রাচীন দুনিয়াতে। সেই বংশের সবচেয়ে পাওয়ারফুল সম্রাট ছিলেন সম্রাট ক্রেশাস। আর সম্রাট ক্রেশাসের অধীনে ছোট্ট একটা সামন্ত রাজা ছিলেন সাইরাস। সেই সাইরাসের কাছে ক্রেশাস পরাজিত হয়েছিলেন যুদ্ধের ময়দানে। আর সাইরাস তাকে বলছিলেন যে ওকে বন্দি করে চিতার আগুনে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে মারো। যখন তাকে চিতার আগুনে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি খুব অবাক হয়ে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে বিধাতা, এও কি সম্ভব? এই ঘটনা পৃথিবীতে অতীতে বহুবার ঘটেছে। আগামীতে যে ঘটবে না, এটা কি পারস্য কিংবা বাংলায়, এ কথা আপনি আমি বলতে পারি না। ভারতীয় গণমাধ্যম নর্থ ওয়েস্ট এবং এই পত্রিকাটির সাংবাদিক জনাব চন্দন নন্দী গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেশ আলোচিত। শেখ হাসিনা রেজিমের শেষ সময়টিতে তিনি অনেক চমকপ্রদ নিউজ তৈরি করেছেন এবং অনেকগুলো তার যে খবর, তার যে অথেন্টিকেসি এবং তার যে অ্যাকুরেসি, এটি ঠিক সেই রিপোর্ট না পড়লে বোঝা যাবে না।
তার যে প্রেডিকশনগুলো ছিল সেই প্রেডিকশনগুলো বলতে গেলে হুবহু পরবর্তী সময় সেটা হয়ে গেছে। নর্মালি ভারতের যারা সাংবাদিক বা সংবাদপত্র তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রো ইন্ডিয়ান হয়। তো সেই অর্থে চন্দন নন্দী কিংবা তার যে নর্থ ইস্ট যে সংবাদ সংস্থা বা নিউজ পোর্টাল, এটি নরেন্দ্র মোদীর বা দিল্লির দাসত্ব করেনি বা এখনো করছে না, বা কখনো শেখ হাসিনার কাছাকাছি যায়নি, বরং এই পত্রিকাটি প্রাণান্ত চেষ্টা করেছে যে শেখ হাসিনা রেজিমের একটা অবসান হোক। তো এখন আবার এই নর্থ ইস্ট এবং চন্দন নন্দী তার কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে শেখ হাসিনার যে পতন হয়েছে, পতন হওয়ার পর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে ব্যক্তিগতভাবে তিনি খুশি নন বা তার পত্রিকা কর্তৃপক্ষ হয়তো খুশি নয়। তো ফলে এখন অনেক ব্যতিক্রমধর্মী কিছু নিউজ তিনি করার চেষ্টা করছেন। তো তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন কেন এবং কিভাবে হলো, যেটা আমরা আন্দাজ করি বা আমরা বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করেছি বা এখনো করি, সেটি হলো যে শেখ হাসিনার দলের মধ্যে কতগুলো মীর জাফর ছিলেন, দলের মধ্যে কতগুলো মোশতাক ছিলেন। মূলত তাদের ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে, শেখ হাসিনা এবং শেখ পরিবারকে ওইভাবে বাংলার মাটিতে এমনভাবে খুন করা হোক যেন আওয়ামী লীগ টিকে থাকে, কিন্তু কোনো অবস্থাতেই শেখ হাসিনা বা শেখ পরিবার টিকে না থাকে। এই কথাগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে বলেছি, কিন্তু আমরা ওভাবে লিখতে পারিনি। কিন্তু চন্দন নন্দী যেভাবে লিখেছেন, যেভাবে বলেছেন এবং এখন যেভাবে বলছেন, তাতে করে আমাদের যে সেই বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর উপর একটা রীতিমতো সিলসাপুর নেমে আসে। আমরা সবাই জানি যে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডিপ স্টেট পলিসি ছিল, সেই ডিপ স্টেট পলিসির নেতিবাচক কর্মকাণ্ড, তাদের চক্রান্ত, এমনকি খুনাখুনি, মারামারি, হুড়োহুড়ি থেকে শুরু করে পুরো রাজপথকে রক্তাক্ত করে দেওয়া, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর গুলি চালানো, তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা, আরও অনেক কিছু করার মাধ্যমে তারা চেয়েছে যে শেখ হাসিনা রেজিমটা বিদায় হোক। তো এই কাজ কি কেবলই মাত্র শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে কিংবা ভারত বিরোধী বা আমেরিকার যে সকল পুরো আমেরিকান যে শক্তিগুলো রয়েছে তারাই করেছে? নট লাইক দ্যাট। এই কাজের সঙ্গে সরাসরি শেখ হাসিনার গভর্নমেন্টের, তার দলের, এমনকি তার পরিবারের অনেকে জড়িত ছিল। এটা স্পষ্ট বোঝা যায়। আপনি দেখুন, এই যে খামেনিকে মারা হলো, এখন প্রকাশিত হয়েছে যে তার সবচেয়ে বিশ্বস্ত লোক যিনি, তার যে দেহরক্ষী, সেই দেহরক্ষীকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হস্তগত করেছিল এবং সেই দেহরক্ষীর মাধ্যমে নিখুঁত অবস্থান জানার পর ইসরায়েল সেখানে অপারেশন চালিয়েছিল। সব ক্ষেত্রে প্রাসাদ ষড়যন্ত্র থেকে শুরু করে যে কোনো একটা রেজিমের যখন পরিবর্তন হয়, ওই রেজিমের একেবারে কাছের লোকগুলো প্রতিপক্ষের কাছে বিক্রি হয়ে যায়। তো সেই দিক থেকে চন্দন নন্দীর যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ 3 জন ব্যক্তি, এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, আইনমন্ত্রী, আরেকজন হলেন মোহাম্মদ আরাফাত, যিনি সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই মূলত সরকারের উপর দাপট দেখাতেন। তো এই 3 জন মানুষের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল। এদের মাধ্যমে আমেরিকা সেই ক্ষমতার কেন্দ্রে বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছিল এবং শেষ মুহূর্তের অনেকগুলো সিদ্ধান্ত, অনেকগুলো কর্মকাণ্ড যেগুলো আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হয়েছে, এই কাজগুলো এই 3 ব্যক্তির মাধ্যমে করা হয়েছে বলে চন্দন নন্দী সেটা প্রকাশ করেছেন। এখন ব্যক্তিগতভাবে আরাফাত সেই জয়ের বন্ধু, তিনি ঠিক আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন তিনি আসলে সুমি কায়সারের হাজব্যান্ড রূপে পরিচিত ছিলেন জয়ের বন্ধু হিসেবে 2014 সন পর্যন্ত। তখন তিনি পাদপ্রদীপে আসেননি, আমার সঙ্গে পরিচয় ছিল। পরবর্তীতে ঘনিষ্ঠতা না হলেও দেখা সাক্ষাৎ হতো, তাকে দেখতে শুনতে আপাতত একজন ভদ্রলোক বলেই মনে হতো।
তারপর তিনি মনে প্রাণে আওয়ামী লীগ করতেন, বঙ্গবন্ধু প্রেমিক ছিলেন, কিন্তু তার যে ছাত্র জীবনের যে ইতিহাস, সেই ইতিহাস বা পারিবারিক ইতিহাস, সেটা আওয়ামী লীগের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিল ওটা আসলে আমারও খোঁজ করার সময় হয়নি, বা আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারাও খোঁজ খবর নেওয়ার সুযোগ পাননি। কিন্তু শেষের দিকে, বিশেষ করে 2021 সনের পরে তিনি অতিশয় ক্ষমতাধর ব্যক্তি হয়ে গিয়েছিলেন এবং আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা মন্ত্রী, তারপর কিংবদন্তি যারা নেতৃবৃন্দ, তোফায়েল সাহেব, আমর সাহেবের মতো মানুষ নিচে বসে থাকতেন, আর তিনি মঞ্চে বক্তব্য দিতেন, আর সেই বক্তব্য সবাই শুনতেন। আর তার মনোরঞ্জনের জন্য, তাকে খুশি করার জন্য বড় বড় নেতারা পারে তো তার কদম বুচি করতেন। এটাই ছিল বাস্তবতা। তো সেই মোহাম্মদ আরাফাত আমেরিকার এজেন্ট হিসেবে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, এর চাইতে মানে মর্মান্তিক, এর চাইতে যাকে বলা হয় নির্মম নিষ্ঠুর খবর আর হতে পারে না। আমি শুধু খবরটা বললাম, আমি কোনো মন্তব্য করছি না। এর কারণ হলো যে আমি আরাফাত সাহেবকেও চিনি, আওয়ামী লীগের লোকজনকেও চিনি, জয়কেও চিনি, এবং তারা কেন এই কাজগুলো করেছেন আই ডোন্ট নো। আরাফাত বয়সে আমার অনেক ছোট হবেন, দেখতে মোটা সোটা, গাল গপ্পা সব ঠিক আছে, কিন্তু সে শ্রদ্ধা করার ক্ষেত্রে, সৌজন্য প্রদর্শন ক্ষেত্রে কোনোদিন কার্পণ্য করেনি। কাজেই নর্থ ওয়েস্টের চন্দন নন্দী একটা কথা বললেন, আর সঙ্গে সঙ্গে আমি সেটা কমেন্ট করে বসবো, নট লাইক দ্যাট। আমি শুধু জনগণকে জানালাম তাদের বিচার, বিশ্লেষণ এবং বিবেচনার জন্য। কিন্তু বাকি যে দুজন লোক, মানে আনিসুল হক এবং যাকে বলা হয় দরবেশ রূপী সালমান এফ রহমান, এই দুজন লোকের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না, এটা আমি নিশ্চিত। আর দলের মধ্যে শেষের দিকে এসে তারা এই দুজন নানাভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন। বিশেষ করে ব্যবসায়িক যে জগৎ, যেটা সালমান এফ রহমানের যাকে বলা হয় মূল ইন্টারেস্টের পার্ট ছিল, তিনি টাকা রোজগার করতে চাইতেন, ব্যবসা করতে চাইতেন, টাকা মারতে চাইতেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তিনি অর্থ উপার্জন করতে চাইতেন। হয়তো তার এই অর্থ তিনি আওয়ামী লীগের অনেকের সঙ্গে ভাগাভাগি করেছেন, অথবা কারোর সঙ্গে ভাগাভাগি করেননি। কেবলমাত্র শেখ হাসিনার যে আপত্ত স্নেহ, এটাকে পুঁজি করে তিনি সবার উপরে ছড়ি ঘুরিয়েছেন। হতে পারে, আবার এমনও হতে পারে যে তিনি যা উপার্জন করেছেন তা ভাগে যুগে সবাইকে দিয়েছেন। আমরা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার একটি যে টেলিফোন সংলাপ, সেখানে বলতে শুনেছি যে এই প্রজেক্টটি, তিনি আনিসুল হকে বলছেন যে এই প্রজেক্টটি পাশ করে দেওয়ার জন্য, এর কারণ হলো এই প্রজেক্টটি সজীব ওয়াজেদ জয়ের। তো এটা যাকে বলা প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগ জমানাতে প্রকাশিত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে একটা টুশব্দ করার কারণে দেখা গেল ইতিপূর্বে লতিফ সিদ্দিকের মতো কিংবদন্তি রাজনৈতিক নেতার চাকরি চলে গেছে, মন্ত্রিত্ব চলে গেছে, পদপদবি চলে গেছে, এবং তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু সেই তুলনায় যখন সালমান এফ রহমান সাহেবের মুখ দিয়ে এরকম সজীব ওয়াজেদ জয়ের নাম এলো, সালমান এফ রহমানের কিছুই হলো না। ইট মিনস তার পাওয়ার সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বেশি, তার পাওয়ার এবং গুরুত্ব দলের মধ্যে লতিফ সিদ্দিকের চেয়ে বেশি, এবং তিনি তার সেই কর্ম করার জন্য সঙ্গী হিসেবে আরেকজন খুব গুরুত্বপূর্ণ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে তিনি তার দলে ভিড়িয়েছিলেন। আনিসুল হক যে পরিবারের মানুষ এবং তার যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, সেখানে তার আসলে দুর্নীতি করার দরকার ছিল না। কেন তিনি এই কাজগুলো করেছেন আমি কিছুতেই বুঝতে পারি না। এবং দুজনেরই ব্যক্তিগত যে নৈতিক চরিত্র, এটা মোটামুটি সিমিলার ছিল। সালমান এফ রহমান সাহেবের মতো বয়স্ক মানুষ, তার বিরুদ্ধে যে সকল কেলেঙ্কারির খবর সামনে আসছে, আমি রোজার মাসে এই কথাগুলো বলতে পারবো না, এগুলো আসলে তার সঙ্গে মানায় না। তো যেটা বলছিলাম যে সালমান এফ রহমান সাহেব একটা ভালো পরিবার থেকে এসছেন, তার বাবা পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন, মুসলিম লীগ করতেন, কিন্তু তার শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র ছিল তিনি শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবং শেখ হাসিনার যত দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার মধ্যে প্রধানতম দুর্বলতা হলো তিনি তার ভাই বোন, আত্মীয় স্বজনের প্রতি একেবারে অন্ধ। বিশেষ করে কেউ যদি শেখ রাসেলের বন্ধু হয়, কেউ যদি শেখ কামালের বন্ধু হয়, কেউ যদি জামালের বন্ধু হয়, মানে তিনি তাকে দেখার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জামাল, কামাল, রাসেলের যে স্মৃতি, এটি তিনি খুঁজে বেড়াতেন, এবং তাদের জন্য 7 খুন মাপ ছিল। সালমান এফ রহমান নয়, অন্যান্য যারা জামাল কামালের বন্ধু হিসেবে শেখ হাসিনার কাছে গেছেন, তাদের জন্য তিনি
7 খুন মাফ করে দিয়েছেন। এটা হলো বাস্তবতা। তো সেই সুযোগ নিয়ে জনাব সালমান এফ রহমান এই কাজগুলো করতে পারেন অথবা নাও করতে পারেন। তো এনিওয়ে, কিন্তু ইনি দলের মধ্যে খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আর অন্যদিকে এস আলম ব্যবসায়িক দিক থেকে সালমান এফ রহমানকে এতটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিলেন যে সালমান এফ রহমান সাহেব আসলে এস আলমকে নিয়ে ভীষণ রকম টেনশনে ছিলেন। তিনি পেরে উঠছিলেন না। ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় বড় বড় যে ব্যবসা বাণিজ্যগুলো, সেখানে সালমান এফ রহমান সাহেবকে টেক্কা দিয়ে এস আলম এগিয়ে যাচ্ছেন। এবং তার যে মেধা, এস আলমের যে মেধা, তার যে যোগ্যতা, তার যে ক্যারিশমা, তার যে কানেক্টিভিটি, আমার কাছে মনে হচ্ছে স্টিল নাও, এখনো পর্যন্ত ওটি সালমান এফ রহমানের চাইতে অনেক অনেক ধীর স্থির এবং দক্ষতা সমৃদ্ধ। সালমান অনেকটা গোয়ার গোবিন্দ টাইপের মানুষ ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে। তো সেই সালমান এফ রহমান সাহেবের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক ছিল, সেই সালমান এফ রহমানের সঙ্গে চীনের সম্পর্ক ছিল এবং আমেরিকারও একটা ভালো সম্পর্ক ছিল। আপনাদের মনে আছে যে মার্কিন রাষ্ট্রদূত, তারপর দক্ষিণ এশিয়া বিষয়ক যে মন্ত্রী, উপমন্ত্রী ডোনাল্ড লু, যিনি কিনা এই সাউথ ইস্ট এশিয়ার যে 3টি রাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, 4টি রাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তান, এখানকার রেজিম চেঞ্জে রীতিমতো কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। এবং সেই মানুষটি সরাসরি সরকারের কারোর সাথে যোগাযোগ না করে তিনি যোগাযোগ করতেন সালমান এফ রহমান সাহেবের সঙ্গে, এবং সালমান এফ রহমান সাহেবের বাসায় যেতেন, অফিসে যেতেন। সালমান এফ রহমান সাহেব যখন আমেরিকা যেতেন, তার সঙ্গে আলাদা অন্য হোটেলে গিয়ে তারা সেই বৈঠক করতেন। কাজেই এখানে যদি ডালের মধ্যে কিছু কালা কালা থাকে, ডাল মে কুছ কালা হয়, অন্ধকার কিছু থেকে থাকে, তাহলে অস্বাভাবিক কিছু না। এবং সেটাই নর্থ ইস্টের যে সাংবাদিক চন্দন নন্দী সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। তো ঘটনা যাই হোক, আওয়ামী লীগের সর্বনাশ যেটা হয়ে গেছে, সেখান থেকে আওয়ামী লীগ কবে ফিরে আসবে, সেটা গেইন করবে, এটা স্বপ্নের বিষয়, এটি ভবিষ্যতের বিষয়। রাজনীতির পালা পরিবর্তন, পট পরিবর্তন এমন একটা জিনিস যে একবার এখানে যদি কেউ ব্যাক ফুটেজে চলে যায়, সেখান থেকে সম্মুখ সারিতে আসাটা খুবই একটা কঠিন বিষয়। দ্বিতীয়ত যে একবার কেউ ক্ষমতা হারালে ফিরে আসতে বহু সময় লাগে, বহু সময় লাগে যদি কেউ ক্ষমতার অতিরিক্ত বাড়াবাড়ি দেখায়। যদি এটি স্বাভাবিক নিয়ম হতো, 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি, 5 বছর জামাত, 5 বছর জাতীয় পার্টি, তখন একটা সার্কেল থাকে। কিন্তু কেউ যদি এককভাবে ক্ষমতা ভোগ করতে চায়, যেভাবে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি চেয়েছিল, তার প্রেক্ষিতে এই 17 বছর লেগেছে তাদেরকে ক্ষমতায় ফিরে আসতে। কিন্তু ফিরে আসার পরেও তাদের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্রের কতটা পরিবর্তন হয়েছে, এবং 2001 থেকে 2006 সনে তাদের যে ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, সেগুলো থেকে তারা কতটা বের হতে পেরেছে, সেটা সামনে বা আগামী দিনগুলোতে দেখা যাবে। কিন্তু আপাতত যে কয়েকদিন সরকারের কর্মকাণ্ড দেখছি, আমরা শুধুমাত্র চমক দেখছি, ভেলকিবাজি দেখছি, কিন্তু মৌলিক বা ফান্ডামেন্টাল যে পরিবর্তন, সেই পরিবর্তন তারা দেখতে পাচ্ছি না। তো সেই অর্থে আওয়ামী লীগ যেমন 15ই আগস্টে তাদের পতনের পরে যখন 1996 সালে তারা ক্ষমতা এসেছিল, তাদের মধ্যে কিছু মৌলিক পরিবর্তন দেখা দিয়েছিল, এবং সেই পরিবর্তনের কারণে কিন্তু তারা খুব ভালো করেছিল। আবার 2008 সনের নির্বাচনে তারা যখন এসেছিল, ঠিক ওই আসার সময়টাতে তারা ভালো করতে পারেনি। এর কারণ হলো যে এটা একটা নেগোসিয়েশন করে তারা ক্ষমতায় এসেছিল, এটা মোটামুটি স্পষ্ট। সেনাবাহিনী, ভারত, তারা সবাই চেয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। ফলে কী হলো, তারা স্বৈরাচার হয়ে গিয়েছিল, ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। এবং একই কিন্তু এখন তারেক রহমান সাহেবের জন্য সেই চ্যালেঞ্জ। সবাই দশমুখে বলছে যে তারেক রহমান সাহেব যেবার ক্ষমতায় এসছেন, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল, ভারতের গ্রিন সিগন্যাল, জামাতের সঙ্গে একটি সমঝোতা, এনসিপির সঙ্গে একটি সমঝোতা, এইগুলো করে আসছে। এখন ক্ষমতায় বসার পরপরই সেই সমঝোতাগুলো তিনি যদি সম্মান করেন, তখন এক ধরনের ইতিহাস হবে। আর যদি সমঝোতাগুলো তিনি ভুলে গিয়ে তার মতো করে আচরণ করেন, তাহলে 2001 থেকে 2006 যে ইতিহাস রচিত হয়েছিল, ঠিক একই ইতিহাস সেখানে রচিত হবে। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এখন তাদের এই দুঃসময়গুলোতে যদি তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে, তাদের ভুলগুলো যেটা হয়েছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করে, এবং তাদের মধ্যে যারা ত্যাগী, ভালো মানুষ, কাজকর্ম করতে পারে, তাদের মাধ্যমে যদি দলকে আবার পুনর্গঠিত করার চেষ্টা করে, তাহলে হয়তো যে ক্ষতির সম্ভাবনা আমরা দেখছি, সেই ক্ষতি কিছুটা হলেও কমতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।